আচ্ছা, তো আমাদের আজকে দ্বিতীয় অধ্যায়, কেমিস্ট্রি প্রথমত দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম হলো গুণগত রসায়ন। এখন রসায়নের গুণগুলো নিয়ে আমরা পড়বো এরকম না, কিন্তু বিষয় হলো এখানে দেখো, এখানে আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো সবগুলোই মূলত আমাদের যে পরমাণু থেকে যে মডেলগুলো আসছে, ওই মডেল থেকে কিভাবে আমাদের পরবর্তী জিনিসগুলো আসছে সেগুলো একটু একটু করে জানবো। তো আমাদের প্রথমে যে টপিকটা আছে দেখো, পরমাণুর মডেল ও প্রাথমিক ধারণা। এখন পরমাণুর মডেল তোমরা 9-10-এ পড়ে আসছো, যে বোর পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণুর মডেল, তাই না? তো এই বোর পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণুর মডেল পড়ে আসছো। তো এইখানে আমাদের কয়েকটা, প্রথমেই একটা কথা লেখা আছে দেখো, স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে 1897 সালে স্যার জে জে থমসন কি পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে ইলেকট্রন আবিষ্কার করেন। এই ইলেকট্রন, প্রোটন, নিউটনের আবিষ্কারক, জনক সবগুলো আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। তারপরে এখানে যেহেতু প্রথম লাইনে দিয়ে দিছে, তো একটু পড়ে দাও তোমরা, যে 1897 সালে স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। এখন ক্যাথোড রশ্মি পরীক্ষাটা কি? ক্যাথোড রশ্মি পরীক্ষাটা এরকম পরীক্ষা যেখানে হলো মূলত ইলেকট্রনের প্রবাহ দেওয়া হয়, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ দিয়ে এই পরীক্ষাটা নির্ণয় করা হয়। ক্যাথোড রশ্মি ক্যাথোড রশ্মি বলতেই মূলত বোঝায় হলো ইলেকট্রনের প্রবাহ। এখন তাহলে এই স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে ইলেকট্রন আবিষ্কার করেন। এবং এখানে দেখো পরবর্তীতে আমাদের তিনটা কথা দেওয়া আছে, দেখো মডেল সম্পর্কে দেওয়া আছে। মানে একটা আছে রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা 1911 সালে দেওয়া হয়। এই সালটা তোমাদের মানে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটিতে বা মেডিকেলে হলো এমসিকিউ এসব আসে না। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে 1913 সালে, এই দুটো সাল ইম্পর্টেন্ট। আর কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের এখানে তেমন আসে না, এটা সাল আসে না। তো এরপরে দেখো, এরপরে পরবর্তীতে আমরা চলে যাই রাদারফোর্ড পরমাণু মডেলের আলফা বিস্ফোরণ পরীক্ষা। আর সেই পরীক্ষা দ্বারা তিনি কী করছিলেন? নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন। এখন বিষয়টা হলো কি, নিউক্লিয়াস আবিষ্কার প্রক্রিয়াটি বর্ণনা করো, বা রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটি বর্ণনা করো, এভাবে তোমাদের গদাকে গদাকে আসতে দেখা যায়। এ কারণে এখানে একটু আলোচনা করব। তো কিভাবে রাদারফোর্ড একটা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা দ্বারা নিউক্লিয়াস আবিষ্কার করছে একটু পরে আমরা দেখব। তো তারপরে এখানে কয়েকটা কথা আছে দেখো, তিনি এই যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে যে নিউক্লিয়াসটা আবিষ্কার করছেন, কি পরীক্ষার সাহায্যে জানো? তরমুজ মডেল দিছিল। এই যে প্রক্রিয়ার ক্ষেত্রে তিনি যে মডেলটা বা যে মতবাদটা দিছিল, তার নাম দিছিল হলো প্লাম পুডিং মডেল, যাকে বাংলায় বলা হয় তরমুজ মডেল। এখন এই তরমুজ খাওয়ার তরমুজ না, তরমুজ মডেল কেন বলা হচ্ছে? কারণ তিনি যখন ওই পরবর্তীতে অবশ্যই দেখাবো, এরকম যখন এই নিউক্লিয়াস আবিষ্কার করছেন, আর এর মধ্যে মানে একটা মৌলের মধ্যে যে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা মূলত যে রয়েছে, সেই ইলেকট্রনটা অনেকটা তরমুজের মধ্যে সেরকম বিসি থাকে, বিসি ছড়ানো ছেটানো বিভিন্ন জায়গায় থাকে, ঠিক তেমনি আমাদের এই যে একটা মৌলের মধ্যে মানে যখন এই তার কক্ষপথের বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরে, ওই ইলেকট্রনগুলো দেখতে অনেকটা এরকম হয়ে যায় যে তরমুজের মতো, মানে তরমুজের ওই যে দানার মতো অনেকটা। এই কারণে তিনি এই মডেলটার নাম দিয়েছিল তরমুজ মডেল বা প্লাম পুডিং মডেল। তো এইটা দিছিল কে? তাহলে যদি বলা হয় তরমুজ মডেল বা প্লাম পুডিং মডেল দিছিল কে, সেটা হলো বিজ্ঞানী থমসন। আচ্ছা, তোমরা কিছু বলবা? ভাই ওই যে আটটা নাম বলেন, প্লাম পুডিং মডেল বললেন ওটা? হ্যাঁ, প্লাম পুডিং মডেল বা তরমুজ মডেল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই তোমাদের আবার এমসিকিউ এরকম আসতে পারে যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটি করেন কে? এটার কিন্তু উত্তর হলো রাদারফোর্ড। মাথায় রেখো। এখন এই আলফা কণা, এতক্ষণ আমরা আলফা কণা করছি, আলফা কণা জিনিসটা কি আমরা একটু দেখি। তোমরা জানো তেজস্ক্রিয় মৌল থেকে, অর্থাৎ তেজস্ক্রিয় মৌল থেকে যে স্বতঃস্ফূর্ত রশ্মি বের হয় তোমরা জানো, সেখানে কিন্তু কোনো বাহ্যিক কোনো প্রভাব দেওয়া হয় না, বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করা লাগে না। অর্থাৎ তেজস্ক্রিয় কোনো মৌল রেখে দিলে ওখান থেকে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বের হয়, এবং সেই রশ্মিগুলো কী কী তোমরা জানো? আলফা আলফা বিটা আর গামা, আলফা বিটা আর গামা তিনটা রশ্মি বের হয়, এটা তোমরা সবাই জানো। তো এই আলফা বিটা গামা রশ্মি তো বের হয়। এখন আমরা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করবো সেটা হলো আলফা নিয়ে। এখন আলফা কণাটা কি? আলফা রশ্মি তো একটা বেরোয়। এখন আলফা কণাটা তৈরি করতে একটা জিনিস করা যায়। আর তোমরা সবাই হিলিয়াম পরমাণু চেনো। হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এর ভর সংখ্যা কত? 4, আর পারমাণবিক সংখ্যা 2। এখন এই যে একটা হিলিয়াম পরমাণু আছে, এখান থেকে এখানে তোমরা বলো তো কয়টা ইলেকট্রন আছে, কয়টা প্রোটন আছে, আর কয়টা নিউট্রন আছে? আমার একটু বলো তো কেউ। কেউ বলতে পারবা কয়টা প্রোটন, কয়টা ইলেকট্রন, কয়টা নিউট্রন আছে এখানে? আচ্ছা, সবাই নিশ্চুপ, ব্যাপার কি? ভাইয়া হ্যাঁ দুইটা বলো। প্রোটন আর দুইটা নিউট্রন। হ্যাঁ, অবশ্যই দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, আর ইলেকট্রন কয়টা? সে ভাইয়া ইলেকট্রন দুইটা।
হ্যাঁ অবশ্যই সেটাই। এখন তোমরা উত্তর দিচ্ছ না কেন? ভয় পেলে হবে না তো। এখন বিষয় হলো আমি তো তোমাদের সামনে নেই যে ভয় পেলে বকবো বা মারবো। এখন তোমরা আছো অনলাইনের পর্দায়, আমি চাইলেও তোমাদের কিছু করতে পারবো না। তো আমি কিন্তু একটা শাস্তি দেই, মানে কেউ যখন পারে না বা ভুল করে তখন কিন্তু বলি তুমি নিজের গালে নিজে একটা চড় মারো, বুঝতে পারছো? তো এই শাস্তিটা যেন কেউ না পাও সেটা সেরকমভাবে থেকো আশা করি। তো এখানে দেখো, এখানে দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে এবং দুইটা ইলেকট্রন থাকে। এখন এই যে দুইটা ইলেকট্রন আছে, আমি হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে দেই, তোমরা জানো কোনো কোনো মৌল থেকে যদি ইলেকট্রন দান করা হয় বা বের করা দেওয়া হয় তখন প্লাস হয়ে যায়। তো এখন আমি যদি হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন বের করে দেই, বের করে দিলে 2+, তাহলে যদি দুইটা ইলেকট্রন বের করে দেই তাহলে এই যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে, এটা এখন আলফা কণা। এই যেটা তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই জিনিসটাই হলো আলফা কণা। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে দেয় তাহলে যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় আলফা কণা। এখন এই যে আলফা কণা তৈরি হলো, এখন এই যে ছবিটা দেখে তোমরা আমার বলো তো এখানে প্রোটন কয়টা আর ইলেকট্রন কয়টা? প্রোটনও তো ভাই দুইটা, ইলেকট্রনও তো দুইটা। আচ্ছা, প্রোটন আর ইলেকট্রন দুইটা, আর কারো মতবাদ নাই? আর জি, প্রশ্নটাই তো শুনতে পাই। আমি বলছি হলে এই যে এখন তোমার স্ক্রিনের উপর হিলিয়াম মানে আলফা কণাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এই ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে, প্রোটন কয়টা আছে? ইলেকট্রন কয়টা আর প্রোটন কয়টা? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, এখন ইলেকট্রন কয়টা আর প্রোটন কয়টা আমারে বলো। দুটো। আচ্ছা, তোমরা এতটা স্টুডেন্ট, বিভিন্ন এলাকার স্টুডেন্ট, কালকে তো দেখলাম ক্লাসে অনেক এলাকার স্টুডেন্ট আছে, যে মানিকগঞ্জ, দিনাজপুর বিভিন্ন এলাকা ছড়াই গেছে। তো তোমরা এই বিভিন্ন এলাকার স্টুডেন্ট হয়ে এই উত্তরগুলো দিতে পারছো না, কি হবে হাইতে? তো কারো কোনো মতামত নাই? ভাই ওই তো বললাম, ওই একটা মনে হলো। আচ্ছা, তো আমি বলি এখান থেকে এখানে প্রোটন সংখ্যা দুইটাই, কারণ কোনো মৌল থেকে তুমি চাইলে ইলেকট্রন বের করতে পারবা, প্রোটন বের করতে পারবা না। তাহলে এখানে কিন্তু প্রোটন সংখ্যা 2, তাহলে আমরা প্রোটন সংখ্যার মান পেলাম 2 এবং ইলেকট্রন সংখ্যার মান এখন 0। কারণ তোমাদের আমি বলছি দুইটা ছিল ইলেকট্রন, কিন্তু এই সে দুইটা ইলেকট্রন সে দান করে দিছে না, তাহলে তার কাছে তো আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই। এই যে এই কারণে কিন্তু তার এখন ইলেকট্রন সংখ্যা 0, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এখানে দেখো তোমাদের সংজ্ঞায় আলফা কণার সংজ্ঞা দেওয়া আছে, এটা তো বুঝাই ফেলাইছি। তো তোমরা মাথায় রেখো এটা কিন্তু দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আর আলফা কণার এখানে দেখো যে তেজস্ক্রিয় রশ্মির কথা বলতাম বা তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌলর ক্ষেত্রে এই যে দুইটা মৌল দেওয়া আছে, ইউরেনিয়াম, রেডিয়াম, এই দুটো তেজস্ক্রিয় মৌল মাথায় রাখবা। আর এরপরে দেখো আলফা কণার বৈশিষ্ট্য, আমরা যে আলফা কণাটা নিয়ে এতক্ষণ বললাম, আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো আলফা কণাটা হলো কম্পোজিট কণিকা বা যৌগিক কণিকা। তোমরা জানো মৌলিক কণিকা হলো তোমাদের যে পরমাণুর একটা স্থায়ী মৌলিক কণিকা থাকে, সেই মৌলিক কণিকা হলো 3টা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং বাকি যে জিনিসগুলো থাকছে সেগুলো হলো মানে অস্থায়ী কণিকা, তার মধ্যে কিছু আছে কম্পোজিট বা যৌগিক কণিকা। এই কম্পোজিট বা যৌগিক কণিকার মধ্যে একটা হলো আলফা কণা আর একটা হলো ডিউটেরন কণা। ডিউটেরনটা কি? ডিউটেরনটা হলো হাইড্রোজেনের আইসোটোপ। তো এই ডিউটেরন কণা, আলফা কণা এগুলো পড়বো আমরা পরবর্তীতে। তো এখান থেকে মাথায় রাখবা আলফা কণাটা হলো একটা যৌগিক কণা বা কম্পোজিট কণা। ক্লিয়ার? এরপরে দেখো এই আলফা কণার ক্ষেত্রে এর গতি দেওয়া আছে, অর্থাৎ এই আলফা কণা যেহেতু একটা তেজস্ক্রিয় রশ্মি, আমি বললাম তেজস্ক্রিয় রশ্মি থেকে বের হচ্ছে যেহেতু, মানে তেজস্ক্রিয় রশ্মির মধ্যে এটা থাকছে, তো এক্ষেত্রে এর একটা নিশ্চিত গতি আছে। তো সেই গতিটা কত? সেই গতিটা এখানে দেওয়া আছে, দেখো 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার/সেকেন্ড। এরপরে দেখো, এরপরে বলছে আলফা কণাতে দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে এবং এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। আর এরপরে দেখো আলফা কণার ভর সংখ্যা হলো 4। আচ্ছা, এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না না ভাই। আচ্ছা, এবার কথা হলো আমরা এতক্ষণ হিসাব আলফা কণা কেন পড়ছি, কারণ হলো আমরা আলফা কণা বিস্তরণ পরীক্ষা করব। পরীক্ষার মধ্যেই আছে আলফা কণা বিস্তরণ পরীক্ষা, এ কারণে তো আমাদের তো আলফা কণা সম্পর্কে একটু জানা উচিত ছিল। এরপরে দেখো আমরা একটা পরীক্ষা করব, এখন একটা পরীক্ষা করতে গেলে তার কিছু উপকরণ তো দরকার হয় এবং ওই পরীক্ষার পরে কী পর্যবেক্ষণ হবে, কী সিদ্ধান্ত আসবে, ঠিক একইভাবে এই আলফা কণা বিস্তরণ পরীক্ষার ক্ষেত্রে কিছু উপকরণ লাগবে। সেই উপকরণগুলোর মধ্যে দেখো প্রথমে আছে একটা তেজস্ক্রিয় মৌল থেকে নিশ্চিত আলফা কণা, অর্থাৎ এই আলফা কণাটা তেজস্ক্রিয় মৌল থেকে নিশ্চিত হবে, বা তোমরা ওই যেটা বললাম হিলিয়াম পরমাণু থেকে দুইটা নিউক্লিয়াস মানে দুইটা ইলেকট্রন বের করে দিয়ে ওই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, ওটাও আলফা কণা তৈরি করা যাবে। এই দুইভাবে আলফা কণা তৈরি করা যাচ্ছে। এখন দেখো এরপরে ভাই কিভাবে তৈরি করবেন একটু বলেন, বুঝলাম না, একটু বলেন। অর্থাৎ এই যে হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন বের করে দিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট ছিল না, ওটাই তো একটা আলফা কণা।
বুঝতে পারছো? আবার আলফা কণা তো স্বতঃস্ফূর্তভাবে বের হচ্ছে তোমার ওই জি যে ভাইয়া। তেজস্ক্রিয় মৌল থেকে। তো দুইভাবেই হচ্ছে। তো এক্ষেত্রে আমার কথা হলো আমার উপকরণ হিসেবে লাগবে একটা আলফা কণা। তো সেটা আমি যেখান থেকেই পাই। এরপরে দেখো, এরপরে বলছে সোনার পাতলা, মানে পাল্লা সোনার পাত। এই সোনা বলতে মূলত তোমাদের একটা মৌল আছে গোল্ড, যার সংকেত হলো AU, তোমরা জানো। তো এই গোল্ড, অর্থাৎ এই গোল্ডের তৈরি, AU এর তৈরি সোনার পাত। আর সোনার পাতের পুরুত্বটা এখানে তোমাদের ইম্পর্টেন্ট, এটা তোমরা পাবা অলওয়েজ 0.0004 সেন্টিমিটার। এখানে কিন্তু মাথায় রাখতে হবে 0.304 সেন্টিমিটার। এই মাথারে কিন্তু রেখে, এটা কিন্তু সেন্টিমিটারে। যদি এর মিটারে করি তাহলে কি করতে হবে, এর 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো মিটারে। এটা কিন্তু মাথায় রেখো। তাহলে সেন্টিমিটারে, অর্থাৎ এই পাল্লা সোনার পাতের পুরুত্ব হবে 0.0004 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা জিনিস লাগবে, সেটা হলো জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এই জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা দিয়ে কী করব, এই পর্দাটা দিয়ে আমরা ওই যে আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষায় যে আলোগুলো বেরোবে, আলোগুলোর দৃশ্যমান করার জন্য আমরা এই জিনিসটা লাগবে, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। আচ্ছা, এইখানে এই তিনটা উপকরণ হলে আপাতত চলছে। তো এরপরে আমরা চলে যাই পরীক্ষা। আচ্ছা, তো দেখো, এরপরে এবার আসবে পরীক্ষার বর্ণনা। বুঝতে পারছো? আমরা রাদারফোর্ড যে পরীক্ষার বর্ণনাটা কী করছে, অর্থাৎ রাদারফোর্ড কীভাবে পরীক্ষা করছে, আগে আমরা পরীক্ষাটা দেখে আসি, তারপরে তো বর্ণনায় যাব। দেখো তিনি কী করছেন, তিনি এই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা যেটা আলফা কণা বলছিলাম, ওই আলফা কণা নিয়েছে। এবার আলফা কণা থেকে তো স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গত হয়, তোমরা জানোই। এখন দেখো এইখানে তিনি কী করছেন, একটা পাল্লা সোনার পাত নিয়েছেন। এইখানে দেখো, এটা হলো সেই পাল্লা সোনার পাত, যেটা পুরুত্ব ছিল কত, তোমরা বলো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তোমাদের? হ্যালো? হ্যাঁ ভাইয়া, কিন্তু দেখা যাচ্ছে শুনতে পাচ্ছি না তো আপনার কথা। ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া কিছু দেখতে পাচ্ছেন কেন, না। স্ক্রিন তো আছেই তো যত জায়গায়। হ্যাঁ, আপনার স্ক্রিন তো আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হয়তো নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, যাদের একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে ওরকম হবে, সমস্যা নাই। তো আমি যেটা বলছিলাম, যে আলফা কণা পরীক্ষাটা তিনি কীভাবে কী করছেন একটু দেখি। তিনি কী করছেন, এই যে দেখো এখানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা নিয়েছেন, এবং আলফা কণা থেকে যে রশ্মি বের হচ্ছে, সেই রশ্মিটা কোথায় ফেলছেন, একটা জিঙ্ক সালফাই, মানে এখানে হলো কী পাচ্ছিল, সোনার পাচ্ছিল, পাল্লা সোনার পাচ্ছিল। এখানে এই পাল্লা সোনার পাতের পুরুত্ব কত ছিল, তোমরা বলো? 0.004 সেন্টিমিটার। আচ্ছা, তো এই যে পাল্লা সোনার পাত ছিল, এই পাল্লা সোনার পাতে যখন আলোগুলো পড়লো, তখন তিনি তো দেখতেছে যে আমি যদি আলোগুলো পাল্লা সোনার পাতে পড়ছে কিনা আমি বুঝবো কী করে। তিনি কী করলেন, তার চারপাশে একটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা দিয়ে দিয়েছে, এই সেই জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এবং এই জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা দেওয়ার পরে তিনি লক্ষ্য করলেন কি, এই দেখো তোমাদের যে স্টার চিহ্নগুলো দেয়া, এইসব ক্ষেত্রে দেখা যায় এইসব অঞ্চলে যে কিছু কিছু আলোর প্রভা দেখা যাচ্ছে বা আলোক রশ্মি দেখা যাচ্ছে। তো এটা দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি যে এইখান থেকে সোজা করে রশ্মি বের করলাম, যাওয়ার কথা সোজা, তো এখানে কয়েকটা সোজা গেছে, কয়েকটা কেন এরকম বেঁকে গেছে, কয়েকটা আবার তিনি আবার লক্ষ্য করলেন যে 20,000-এর মধ্যে একটি কণা আবার এরকম ডাইরেক্ট পিছনের দিকে ফেরত আসছে। তো এইটা কি জন্য হলো, এবং এই এই যে পরীক্ষাটা করলো, পরীক্ষা করার পরে তিনি পর্যবেক্ষণ করলেন কি, কিছু কণা হলো মানে 99% আলফা কণায় সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছে, 20,000-এর মধ্যে একটি কণা একদম মানে যেভাবে গিয়েছিল সেই 180 ডিগ্রি কোণে আবার বিপরীত দিকে ফেরত আসছে, আবার কিছু কিছু কণা সামান্য বেঁকে যাচ্ছে। তো তিনি এই যে পরীক্ষাটা করার পরে যেটুকু বুঝে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কি, যে সিদ্ধান্ত নিলেন এইটা, যে পরমাণুর মধ্যে অধিকাংশ স্থানই তাহলে ফাঁকা। কেন ফাঁকা? পরমাণুর মধ্যে যদি অধিকাংশ স্থান ফাঁকা না হতো, তাহলে কিন্তু এই আলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, বৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিছু বলবা? আচ্ছা, কেউ কিছু বলবা তোমরা, নাকি আমি ক্লাস শুরু করব?
না কন্টিনিউ করেন। জি। রিফাত কিছু বলবে? ভাইয়া নেটের প্রচুর প্রবলেম, বৃষ্টি আসছে তো লাইন কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম, আমরা শুরু করি, না হলে শেষ করতে পারবো না, অনেক পড়া আজকে। তো তিনি এই পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্ত নিছেন হলো পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তিনি কেন বললেন পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা? কারণ তিনি কিন্তু নিছিলেন একটা গোল্ডের তৈরি সোনার পাত। তাহলে সেটা কি এটা পরমাণু দ্বারা তৈরি ছিল? তো এই গোল্ডের তৈরি সোনার পাত নেওয়ার কারণে তিনি এটা বুঝছেন যে যেহেতু আমি প্লাস কণা দিছিলাম এবং সেটা ডাইরেক্ট অপোজিট দিকে ফেরত আসছে, তো এক্ষেত্রে তাহলে মানে ডাইরেক্ট চলে গিয়ে এখানে আলোক প্রভাব সৃষ্টি করছে। তো তাহলে এটা তিনি নিশ্চিত হলেন যে এখানে নিশ্চিত কিছু আছে সেটা বিপরীত চার্জযুক্ত, অর্থাৎ এখানে প্লাস চার্জ নিয়েছিলাম, নিশ্চয়ই সেটা এখানে বিপরীত চার্জযুক্ত, এবং তাহলে এটা যদি প্লাস ছিল তাহলে এখানে ছিল মাইনাস। এবং তিনি বুঝলেন যে পরমাণুর ওই যে চতুর্পাশে যে ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা থাকার কারণে এই আলফা কণাটা সোজাসুজি মানে আকর্ষিত হয়ে সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছে। এরপরে তিনি লক্ষ্য করলেন যে যেহেতু মাঝখানের দিকে যে কণাগুলো আছে কিছু কণা বেঁকে চলে গেছে, এই বেঁকে চলে যাওয়ার কারণ নিশ্চিত মাঝখানে এমন কোনো কণা আছে যেটা একে বিকর্ষণ করছে। এখন বিকর্ষণ যদি করতে হয় তাহলে যেহেতু এখানে ধনাত্মক চার্জ আছে এবং নিশ্চিত সেখানে একটা ধনাত্মক চার্জ থাকা লাগবে। এবং তিনি যখন লক্ষ্য করলেন একদম মিডল পয়েন্টে যে যখন একটা আলফা কণা যাচ্ছে তখন সেটা একদম বিপরীত দিকে চলে আসছে, অর্থাৎ এইভাবে গেল আবার এইভাবে ফেরত আসলো। তো এই যে বিপরীত দিকে ফেরত আসছে, এটা দ্বারা তিনি নিশ্চিত হলেন নিশ্চিত কেন্দ্রে এমন একটা কোনো ভারী বস্তু আছে যেটা ধনাত্মক চার্জযুক্ত, এবং তিনি এই কণাটার নাম দিলেন হলো নিউক্লিয়াস। এবং এভাবেই কিন্তু তিনি মূলত নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন। তো এই হলো পরীক্ষার বর্ণনা। তো এই পরীক্ষার বর্ণনার পরে এখানে একটা কথা তোমাদের 5 নম্বর পয়েন্টে বলা আছে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস আর ব্যাসার্ধ। আচ্ছা, তো তোমরা এটা কেউ বলতে পারবা কিনা হাইড্রোজেনের ব্যাস কত আর ব্যাসার্ধ কত? হাইড্রোজেনের ব্যাস কত আর হাইড্রোজেনের ব্যাসার্ধ কত? তোমরা কেউ বলতে পারবা? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা একটু রেসপন্স দাও, না হলে আমি বুঝতে জি পারবো। ভাই, আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি তো। আচ্ছা, তো তোমরা মাঝে মাঝে একটু রেসপন্স দিবা যে ভাইয়া একটু ক্লিয়ার করে দেন বা এরকম কিছুই তো তোমরা বলছো না, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা তোমরা আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা তোমরা রেসপন্স দিচ্ছ, আনমিউট করছো কিনা তারও ঠিক নাই। তোমরা রেসপন্স দিচ্ছ হয়তো মিউট করে, কিভাবে কি করছো জানি না। তো এখানে হাইড্রোজেনের ব্যাসটা কত? হাইড্রোজেনের ব্যাসটা হলো 1। হাইড্রোজেনের ব্যাস কত তোমরা কেউ বলো? হাইড্রোজেনের ব্যাস হলো 1 অ্যাংস্ট্রম। আর হাইড্রোজেনের ব্যাসার্ধ কত? 0.529 অ্যাংস্ট্রম। 0.529 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেনের ব্যাস হলো 1 অ্যাংস্ট্রম আর ব্যাসার্ধ হবে কত? 0.529 অ্যাংস্ট্রম। এখন তোমরা এই অ্যাংস্ট্রমে কেন মাথায় রাখবা? কারণ এইটাই মাথায় রাখলে তোমাদের কি হবে যে মেমোরিতে সেভ করতে সহজ হবে। তোমরা 10 টু দি পাওয়ার টাওয়ার দিয়ে মনে রাখলে পরীক্ষার হলে গিয়ে দেখা গেলো টেনশনে এমনি এগুলো ভুলে যাবে। তো এক্ষেত্রে তোমরা ট্রাই করবা কীভাবে ছোটোভাবে মনে রাখা যায়। তো হাইড্রোজেনের ব্যাস হলো 1 অ্যাংস্ট্রম আর হাইড্রোজেনের ব্যাসার্ধ হলো 0.529 অ্যাংস্ট্রম। এখন এই অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম সমান 1 × 10⁻⁻10 মিটার। তাহলে যখন যদি তোমাদের মিটারে বের করতে বলে তাহলে তোমরা এই অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করে দিবা, হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের ব্যাস হলো 1 × 10⁻⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রম। হাইড্রোজেনের ব্যাসার্ধ হলো 0.529 অ্যাংস্ট্রম বা 5.29 × 10⁻11 মিটার। যে কোনো এককে তোমরা পড়তে পারবা। তো তোমাদের এই আলফা কণা বিস্ফোরণ পড়লাম, তোমরা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই যে সীমাবদ্ধতা আছে, কিছু মডেলের বক্তব্য আছে 3টা 4টা করে, যে এটা সূর্যের চারিদিকে মানে যেরকম গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এরকম বিভিন্ন মডেলের মানে বক্তব্য দেওয়া আছে, এর সীমাবদ্ধতা দেওয়া আছে। তো এত কিছু পড়বো না আমি, কারণ তোমাদের এগুলো 9, 10-এ পড়ে আসছো, আবার তোমরা রিডিং পড়লেও বুঝতে পারবা, এখানে বোঝানোর তেমন কিছু নাই। তো এটুকু আমি স্কিপ করে যাচ্ছি, তোমরা পড়ে নিবা। রাদারফোর্ড পরমাণু সীমাবদ্ধতা, তারপরে বোর পরমাণু মডেলটা আসি এবার।
আচ্ছা, বোর পরমাণু মডেলে কি হয়েছে, রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, বোর এসে আরও 2 বছর পরে 1913 সালে তিনি চিন্তা করলেন যে রাদারফোর্ড যে গবেষণাটা করে গেছে সেখানে তো অনেক জিনিসগুলো মানে সমস্যা ছিল যেগুলো সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসছিল, অর্থাৎ যেগুলো রাদারফোর্ড পরমাণু মডেলটা ব্যাখ্যা দিতে পারে না। তো আমি কি করি, সেইখানে সেই ব্যাখ্যাগুলো আমি আচ্ছা, তো রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে বেশি বললাম না, ওটা তোমরা 9-10 বেশি ভালো করে পড়ে আসছো। আমি বোর পরমাণু মডেল থেকে বলি। বোর পরমাণু মডেল তোমরা জানো 1913 সালে বিজ্ঞানী বোর এই পরমাণুর মডেলটা দিছিল। পরমাণুর মডেলটা কেন দিছিল, তিনি দেখলেন যে রাদারফোর্ড পরমাণু মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল তিনি সেই সীমাবদ্ধতাগুলো দূর করার চেষ্টা করলেন, এবং তিনি এই সীমাবদ্ধতাগুলো দূর করার চেষ্টা তো করলেন, এবং তিনি কিন্তু তিনি এই মানে সীমাবদ্ধতাগুলো দূর করার পরে 3টা প্রস্তাবনা দেন, এবং তার 3টা প্রস্তাবনা কী এটা তোমাদের এমসিকিউ আসে, রিটেনেও আসে। ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, শক্তি শোষণ বা বিকিরণের ধারণা। তো এইগুলো আমরা একটু একটু করে দেখব। এই ধারণাটা কনসেপ্টটা ক্লিয়ার করেন হলো বিজ্ঞানী বোর। তো এইখানে দেখো প্রথমে বলছে স্থির কক্ষপথের ধারণা। স্থির কক্ষপথের ধারণা কী দিচ্ছে তিনি বলছেন এই কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর তার চারিদিকে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ এটা হবে দ্বিমাত্রিক কক্ষপথ, নির্দিষ্ট দ্বিমাত্রিক কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এবং তিনি এই প্রত্যেকটা কক্ষপথের ক্ষেত্রে তিনি বলেন এই কক্ষপথগুলোর মান হলো অখণ্ড পূর্ণসংখ্যা, অর্থাৎ n = 1 2 3 4 এভাবে ডট ডট হতে পারে। আচ্ছা, এরপরে তিনি বলেন এইখান থেকে আমরা কৌণিক ভরবেগের মানটা জানতে পারি। অর্থাৎ কৌণিক ভরবেগের মানটা কীভাবে জানতে পারি, তিনি একটা সূত্র দেন, বলেন যে ওই যে নির্দিষ্ট শক্তি স্তর বা মানে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান রয়েছে, ওই ইলেকট্রন যেহেতু ঘুরছে তার নিশ্চিত একটা কৌণিক ভরবেগ রয়েছে, এবং সেই কৌণিক ভরবেগের ক্ষেত্রে তিনি বলছেন ওই কৌণিক ভরবেগটা হলো mvr। তাহলে আমি আবার কিন্তু শুরু করলাম। তো যেখানে বলছিলাম কৌণিক ভরবেগ নিয়ে, অর্থাৎ কৌণিক ভরবেগের ক্ষেত্রে কী হয় দেখো, তিনি বলেন যে ইলেকট্রনগুলো যেহেতু একটা মানে নির্দিষ্ট কক্ষপথে দ্বিমাত্রিক কক্ষপথে ঘূর্ণায়মান আছে, তাহলে নিশ্চিত এই ঘূর্ণায়মান ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ রয়েছে, এবং তিনি সেই কৌণিক ভরবেগের মান ধরেন কোনটা, mvr। ওই mvr পুরোটাকে তিনি কৌণিক ভরবেগ ধরে দেন, এবং এই কৌণিক ভরবেগের ক্ষেত্রে এখানে mটা হলো ইলেকট্রনের ভর, ভিটা হলো ইলেকট্রনের সরল রৈখিক বেগ, এটা কিন্তু মাথায় রেখো, ভিটা হলো ইলেকট্রনের সরল রৈখিক বেগ, এবং আরটা হলো তার কক্ষপথের ব্যাসার্ধ। এবং তিনি এই সূত্র মানে তিনি যে মানটা নির্ণয় করেন, অর্থাৎ এই mvr হবে NH/2π এর পূর্ণগুণিতক। এখন এই পূর্ণগুণিতক বলতে দেখো এখানে NH/2π, তো এইখানে n এর মানটা হবে 1 2 3 4, অর্থাৎ প্রধান কক্ষ মানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে হবে n এর মানটা। তো এক্ষেত্রে এই যে এইখানে যে এইচটা আছে, এই এইচটার মান অজানা, এখন এই এইচটাকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক, এবং এই প্লাঙ্ক ধ্রুবকের মান কত তোমরা দেখো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, তো তোমরা আমারে বলো এটা যদি আমি আগে নিয়ে যাই তাহলে এর মানটা কত হবে? আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? এটা হবে -27 আর্ক সেকেন্ড হবে। আমাদের একক একটু সমস্যা। আচ্ছা, 1 জুল সমান 10⁻⁷ আর্ক। তো এখানে যেহেতু জুল সেকেন্ডে আছে, এটাকে যদি আমরা আর্ক সেকেন্ডে নিয়ে যাই তাহলে এখানে 10⁻7 দ্বারা গুণ হবে, ফলে তখন 10⁻27 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আছে শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালীর ধারণা। অর্থাৎ তোমরা এটা পড়ছিলে যে ইলেকট্রনগুলো যখন উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে বা এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাফিয়ে যায়, তখন দেখা যায় শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এখন ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করে, এবং নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে গেলে ইলেকট্রন মানে শক্তিটা শোষণ করে। আচ্ছা, তো এগুলো তো তোমরা জানোই, এগুলো তেমন কিছু বলার মতো নাই। এরপরে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা রয়েছে। এখন এই বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে একটা জিনিস ঘটবে। আচ্ছা, বোর পরমাণু মডেলটা কোথায় কোথায় প্রযোজ্য হবে দেখো। বোর পরমাণু মডেলটা প্রযোজ্য হবে হাইড্রোজেন পরমাণু হবে, এবং একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। একক ইলেকট্রন বলতে কী বোঝায় দেখো, ধরে নাও
2+। আচ্ছা এইখানে কয়টা ইলেকট্রন আছে তোমরা কেউ বলো তো দেখি। ভাই এখানে ইলেকট্রন নাই। আচ্ছা হ্যাঁ ইলেকট্রন নাই, ইলেকট্রন তাহলে এখানে কি বোর পরমাণু মডেলটা প্রযোজ্য হবে? এক্ষেত্রে বোর পরমাণু মডেলটা প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ বোর পরমাণু মডেলটা প্রযোজ্য হতে গেলে তাকে দুইটা শর্ত মানতে, মানে একটা শর্ত মানতে হবে, সেটা হলো একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হওয়া লাগবে। তাহলে এখানে যদি হিলিয়াম প্লাস হয় তাহলে এখানে ইলেকট্রন কয়টা? দুইটা। এই কে বলে দুইটা? এখানে ইলেকট্রন আছে একটা, ইলেকট্রন একটা, কিন্তু প্রোটন আছে দুইটা, কিন্তু ইলেকট্রন আছে একটা। তাহলে এই ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, তাহলে একক ইলেকট্রন থাকার কারণে বোর পরমাণু মডেল এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারবে। এই কারণে তোমাদের উদাহরণগুলো যেগুলো থাকবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। তো সেখানে তোমরা ইলেকট্রনগুলো যাচাই করবা। ধরে নাও Be2+, এটা কি ব্যাখ্যা করতে পারবে? তোমরা আমার বলো। বোর পরমাণু মডেলকে এটা ব্যাখ্যা করতে পারবে? আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, স্কিপ করে পরের টপিকে যাই। তো দেখো এখানে তাহলে কি আছে, এরপরে দেখো চুম্বক ক্ষেত্রের প্রভাবে যখন শুক্ররেখা হবে, অর্থাৎ তোমরা যে ওই বর্ণালীগুলো দেখতে পাবা শক্তি শোষণ বা বিকিরণ হবে। এখন ওইখানে যদি চুম্বক ক্ষেত্রের প্রভাবটা কাজ করে এবং ওই যে বর্ণালীর রেখাটা যদি অধিকতর সূক্ষ্ম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে জিম্যান প্রভাব। এবং সেখানে যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাব কাজ করে তাহলে সেটাকে বলা হবে স্টার্ক প্রভাব। এটা তোমাদের বইয়ে আছে, এটা তো ব্যাখ্যা করা যায় কোনগুলো আছে। তো এখানে দেখো একটা জিনিস আছে বোর ব্যাসার্ধ, তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যে বোর ব্যাসার্ধর মান কত। বোর ব্যাসার্ধের মান মাথায় রাখবা। বোর ব্যাসার্ধ বলতে বোঝানো হয় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বলা হয় বোর ব্যাসার্ধ। এবং হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ মূলত কিন্তু হাইড্রোজেনের ব্যাসার্ধ। তোমাদের হাইড্রোজেনের ব্যাসার্ধ পড়াইছিলাম, হাইড্রোজেনের ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ হচ্ছে 0.5 হ্যাঁ এটা হলো ব্যাসার্ধ, আর ব্যাসের ক্ষেত্রে আলাদা। তো এই ব্যাসার্ধ যেটা ছিল দেখো এখানেও কিন্তু সে একই জিনিসটা আছে। এটাকে তুমি যদি অ্যাংস্ট্রমে কনভার্ট করো তো 0.529 × 10⁻10 আসবে না, বা তোমরা অ্যাংস্ট্রমে যেটা বলো, তো তোমরা অ্যাংস্ট্রমে মাথায় রাখবা। আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাই অসুবিধা নেই। আচ্ছা তো এরপরে দেখো এই বোর পরমাণু মডেল আরও একটা জিনিস মান বের করছেন, অর্থাৎ রিডব্যাক ধ্রুবকের মান বের করছেন। তিনি যে শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে ওই সময় ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ওই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটা রাশিমালা বের করেন। সেই রাশিমালাটা তোমরা জানো 1/λ সমান RH × 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। তো এই রাশিমালাটা তিনি নির্ণয় করেন এবং এইখানে যে আরএইচটা ব্যবহার করেন, এই আরএইচকে বলা হয় রিডব্যাক ধ্রুবক। এই আরএইচের রিডব্যাক ধ্রুবকের তিনি একটা মান নির্ণয় করেন, সেটা মানটা হলো 109739 সেন্টিমিটার। কিন্তু তোমাদের এর যে পরীক্ষালব্ধ মান, অর্থাৎ এর পরীক্ষা করার সময় যে মানগুলো ব্যবহার করা হয় বা তোমরা সূত্রের ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে যে মানটা ব্যবহার করবা সেটা হলো 109678 সেন্টিমিটার। আচ্ছা বিষয়টা বুঝতে পারছো? এরপরে কিছু ত্রুটি আছে, মিল আছে, অমিল আছে, এগুলো আছে, এগুলো পড়ে নিবা। তো আজান দিচ্ছে, আমরা ব্রেক দিয়ে দেব। তাহলে তোমরা আবার 7:15 জয়েন দাও, ঠিক আছে? 15 বা 20-র মধ্যে আমরা ক্লাস শুরু করবো আবার। ওকে ভাই।